হায় আল্লাহ, অবশেষে কিনা একটা পিচ্চি ছেলের জন্য আমাকে বাসর ঘরে বসে অপেক্ষা করতে হচ্ছে। এ কি কপাল আমার আল্লাহ, এই দিন দেখার আগে কেন আমাকে তুলে নিলে না? হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনেছেন। আমাদের গল্পের নায়িকা প্রিয়াঙ্কা বাসর ঘরে বসে ঠিক এই কথাগুলোই বিড়বিড় করে বলছিল। তখনই তার পিচ্চি জামাই রুমে প্রবেশ করে। রুমে এসেই দরজাটা লাগিয়ে দিয়ে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলতে থাকে, আই অ্যাম সো সরি বউ, আমার রুমে আসতে একটু লেট হয়ে গেল। প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আর কখনোই তোমাকে রেখে আমি বাইরে থাকবো না। আসলে জানোই তো, আমার বন্ধুগুলো একটু বেশি ফাজিল। ওরা আমাকে তোমার কাছে আসতেই দিচ্ছিল না। আশিক। আর তারপরেই প্রিয়াঙ্কা তাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলতে থাকে, হাই, হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম টু অল। আমি তোমাদের সকলের প্রিয় প্রিয়াঙ্কা বলছি। আমি জানি তোমরা আমাকে অনেক মিস করো এবং অনেকেই আমাকে মেসেজ করে বলো, আপু প্লিজ নিয়মিত কেন গল্প দিচ্ছেন না। তো তোমাদের সবার জন্য আমি একটা সুখবর নিয়ে এসেছি। তোমরা তো জানো আমার একটা হচ্ছে অফিসিয়াল চ্যানেল আছে, ভয়েস অফ প্রিয়াঙ্কা, এবং এইটার সাথে এখন আমি নতুন আরেকটা অফিসিয়াল চ্যানেল খুলছি, সেটার নাম হচ্ছে স্টোরি এক্সপ্রেস। তো আশা করি এখন থেকে দুই চ্যানেলেই তোমরা গল্প পাবে। মানে একদিন যদি ভয়েস অফ প্রিয়াঙ্কাতে আপলোড হয় তাহলে আর একদিন স্টোরি এক্সপ্রেসে আপলোড হবে। মানে তোমরা আমার গল্প প্রত্যেক দিনই শুনতে পাবে আমার নিজের অফিসিয়াল চ্যানেল দুইটা থেকে। সো জিনিসটা কিন্তু খুবই সারপ্রাইজিং। তো আশা করতেছি তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিবে। স্টোরি এক্সপ্রেস চ্যানেলটা ইউটিউবে সার্চে দাও, পেয়ে যাবে। আর না হলে হচ্ছে এই ভিডিওর ঠিক লিঙ্কে তোমরা পাবে, বা হচ্ছে কমেন্টে আমি পিন কমেন্ট করে দিব, তাহলে সেখান থেকেও তোমরা সাবস্ক্রাইব করতে পারো। সো দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো স্টোরি এক্সপ্রেস। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আই লাভ ইউ, বাই। এই হারামজাদা চুপ কর, তোকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তুই আমাকে বিয়ে কেন করেছিস সেটাই বল। আমি তো তোকে 100 বার বলেছিলাম তুই আমাকে বিয়ে করবি না, আমি তোকে বিয়ে করতে চাই না, কিন্তু তুই আমার কোনো কথা শুনলি না কেন? কেন করেছিস আমার সঙ্গে এরকম? দেখো, এখানে তোমাকে নতুন করে বলার কিছুই নেই। তুমি খুব ভালো করে জানো তোমাকে আমি পছন্দ করি, ভালোবাসি, তাই তোমাকে বিয়ে করেছি। ওরে হারামজাদা বদমাইশ, তুই তোর সাইজ দেখেছিস? আমার মতো মেয়ের সঙ্গে তোর সাইজ, তোর বয়স কত, আর আমার বয়স কত, এটা তুই একবারও কল্পনা করেছিস? দেখো জান টুসু, ভালোবাসা কখনো বয়স দেখে হয় না। ভালোবাসা হলো মনের ব্যাপার। মনে কখন কাকে ভালো লেগে যায় সেটা আমরা কেউ বলতে পারি না। তোমাকে আমার ভালো লেগেছে, ভালোবেসে ফেলেছি, তাই তোমাকে আমি আমার করে নিয়েছি। এখানে এত ঝামেলা করার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখ হারামজাদা, চুপচাপ ঘুম থেকে দেখ হারামজাদা, চুপচাপ রুম থেকে বের হয়ে যা। তুই অন্য রুমে ঘুমা, এখানে আমি একা একাই ঘুমাবো। আমার সঙ্গে ফালতু কথা বলে আমার মেজাজ খারাপ করিস না, তাহলে কিন্তু তোর সঙ্গে খারাপ কিছু হয়ে যেতে পারে। তখন কিন্তু আবার তুই আমাকে দোষ দিস না। তুমি আমার সঙ্গে যা করার করে নাও। আমি সব কিছু যেন মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত আছি, কারণ বিয়ে করেছি তো, তাই নিজেকে সব দিক থেকে প্রিপেয়ার্ড করে তারপরেই বাসর ঘরে প্রবেশ করেছি। দেখ আমি সত্যি বলছি, একদম তোর মাথা ফাটিয়ে দিব বলে দিলাম। তুই এক্ষুনি চুপচাপ এখান থেকে চলে যা, আমার কিন্তু খুব বেশি মেজাজ খারাপ হচ্ছে। সে তোমার যাই হোক না কেন বউ, তাতে আমার কিছু যায় আসে না। আজ আমার বাসর রাত, তাছাড়া ভাবি বলে দিয়েছে আজ রাতেই বেড়াল মারতে হবে। এইটুকুন পিচ্চি ছেলের মুখে কথা শুনে প্রিয়াঙ্কা মাথায় হাত দিয়ে বসে পড়ল আর বলতে লাগলো, ওরে আল্লাহ, তুমি আমায় উদ্ধার করো। এইটুকু ছেলের মুখে কি বেশি কথা! তুই যাবি এখান থেকে, নাকি তোর মাথায় দুটো দিব? ও বউ, তুমি এমন কেন করছো? আমি তোমার জামাই, জামাইয়ের সঙ্গে এরকম আচরণ করতে হয় না। প্লিজ তুমি নিজেকে শান্ত করো আর আমাকে আমার অধিকার বুঝে নিতে দাও। এই বলে আশিক নিজের শেরওয়ানিটা খুলে রেখে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে প্রিয়াঙ্কার মেজাজ আরো বিগড়ে যায়। সে আশিককে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখ আমি সত্যি বলছি, তুই আমার কাছে এসেছিস তো আমি থাপ্পড় দিয়ে তোর সব কটা দাঁত ফেলে দিব। দেখো, তখন কিন্তু আমার কিছুই হবে না, তোমাকেই সবাই বলবে ফোকলার বউ।
আশিকের এসব ফাজলামো মার্কা কথাবার্তা প্রিয়াঙ্কা আর নিতে পারছিল না। রাগে তার শরীর ঘিন ঘিন করছিল। সে চোখ মুখ গরম করে আশিককে বলতে লাগলো, দেখ, সব কিছুর একটা লিমিট আছে। তুই কিন্তু সত্যিই লিমিট ক্রস করে ফেলছিস। এখন কিন্তু তোর সঙ্গে আমি আর ভালোভাবে কথা বলতে পারছি না। তুই দয়া করে এখান থেকে চলে যা বলছি। আমি তো বলেই দিয়েছি আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, আর যাব না। আজ আমাদের বাসর রাত, আজ আমি তোমার আদর চাই। প্রিয়াঙ্কা আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। ঠাস করে আশিকের গালে একটা চড় বসিয়ে দিল। আশিক চরের তাল সামলাতে না পেরে ফ্লোরে ছিটকে পড়ে গেল, আর তক্ষুনি চিৎকার দিয়ে কান্না করতে শুরু করে দিল। ও মা গো, বাবা গো, কে কোথায় আছো তোমরা? প্লিজ আমাকে বাঁচাও। আমাকে এখন ডাইনি মার্কা বউ এনে দিয়েছো, আমাকে তো মেরে ফেললো। প্লিজ আমাকে বাঁচাও। এই বলে আশিক চিৎকার করতে থাকে। আর তক্ষুনি বাড়ি শুদ্ধ সবাই আশিকের রুমের দরজার সামনে চলে আসে। আশিকের বড় ভাবি রুমের দরজার বাইরে দাঁড়িয়ে নক করে বলতে লাগে, আরে দেবরজি, কি হয়েছে? চিৎকার তো তোমার বউ বের করার কথা, কিন্তু তুমি কেন করছো? আরে ভাবি বউ আমাকে মারে, এখন আমি কি করি বলো তো? কথাটা শুনেই দরজার ওপারে থাকা সবাই হো হো করে হেসে ওঠে। আর যখনই আশিকের ভাবি সবাইকে থামিয়ে দিয়ে নিজেই টিটকেনি মেরে বলতে থাকে, আরে নেওয়াজে, যখন বিড়াল মারতেই পারবে না তখন বিয়ে কেন করেছো? তোমাকে তো আগেই বলেছিলাম বিড়াল মারার শক্তি থাকলে তবেই বিয়ে করো, কিন্তু তখন তো খুব বড় গলায় বলেছিলে তুমি সব করতে পারবে। তাহলে এখন কি হলো? পুরুষত্ব কোথায় চলে গেল তোমার? দেখো ভাবি, একদম ভালো হবে না বলে দিচ্ছি। তুমি আমার পুরুষত্ব নিয়ে কথা তুলতে পারো না। আমার বউয়ের সঙ্গে আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, আমি কিন্তু বিড়াল মেরে তবেই ছাড়বো। এই বলে আশিক আবারও নিজেকে সামলে নেয় আর প্রিয়াঙ্কার সামনে এসে দাঁড়ায়। তখনই সে আবারও প্রিয়াঙ্কাকে বলতে থাকে, দেখো বউ, তোমার জন্য সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, এটা কিন্তু আমি একদম সহ্য করব না। তুমি আমার বউ, তোমার উপর আমার অধিকার রয়েছে, আর আমি আমার অধিকার আদায় করে নেবই। এই বলে আশিক আবারও প্রিয়াঙ্কার দিকে এগিয়ে আসে। এবার আর প্রিয়াঙ্কা আশিককে বাধা দিতে চাইলেও আর পেরে উঠল না। প্রিয়াঙ্কা আশিককে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তার আগে আশিক প্রিয়াঙ্কাকে বিছানার সঙ্গে চেপে ধরে তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো চুমু খেতে থাকে। এভাবেই কেটে যায় প্রায় 5 মিনিট। এদিকে প্রিয়াঙ্কার আগে ফুসফুস করছে, কিন্তু আশিকের সেদিকে কোনো খেয়াল নেই। তার যেভাবেই হোক নিজের মিশন সাকসেসফুল করতেই হবে। আশিক প্রিয়াঙ্কার সারা শরীরে উন্মাদের মতো চুমু খেয়ে যাচ্ছে। তখনই হঠাৎ খেয়াল পড়ল প্রিয়াঙ্কার বুকের মাঝখানের ওই বাদামি রঙের তিলটার উপর। আহ, কি সুন্দর অপরূপ মনোমুগ্ধকর একটা জিনিস। আশিক হাঁ করে এটার দিকে তাকিয়ে আছে। তখনই প্রিয়াঙ্কা বলতে লাগলো, কিরে, সারা শরীরে জ্বালা ধরিয়ে দিয়ে এখন কেন চুপ করে গেছিস? আরে জান, তোমার বুকের এই বাদামি রঙের তিলটা, এটার কথা তুমি আগে আমাকে কেন বলনি? আমার চোখ দুটো তো এখানেই আটকে গেছে, আমি তো আর নিজেকে সরাতে পারছি না। দেখ, একদম ফাজলামো করিস না। আমার সারা শরীরে আগুন ধরিয়ে দিয়ে এখন মজা নেওয়া হচ্ছে, তাই না? উফ জান পাখি, তুমি এমন কেন করছো? আমি কেন তোমার সঙ্গে মজা নেব? তোমার শরীরের প্রত্যেকটা অংশ তো আমি দেখে নিয়েছি, কিন্তু এই জায়গাটা তো আর আগে দেখা হয়নি, কারণ তোমার শরীর স্পর্শ করার অনুমতি তো ছিল না তখন। এদিকে প্রিয়াঙ্কা উত্তেজনার চরম পর্যায়ে চলে গেছে। সে আর নিজেকে কোনোভাবেই ঠিক রাখতে পারছে না। সে আশিকের মাথাটা তখনই নিজের বুকের সঙ্গে চেপে ধরল। আশিকও বুঝতে পারল প্রিয়াঙ্কা নিজেকে ঠিক রাখতে পারছে না। তাই সে আর এক মুহূর্তও দেরি না করে প্রিয়াঙ্কাকে নিয়ে ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। প্রায় ঘন্টা খানেক ধরে চলে তাদের ভালোবাসার আদান প্রদান পর্ব। তাদের ভালোবাসার আদান প্রদান পর্ব শেষ হলে দুজন দুজনকে ছেড়ে দিয়ে বিছানার দুই পাশে শুয়ে পড়ে। আর ঠিক তখনই আশিক প্রিয়াঙ্কার হাত ধরে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে, আরে বউ, ওখানে কোথায় যাচ্ছ? বিয়ে করেছি তোমাকে জড়িয়ে ধরে ঘুমানোর জন্য। তোমাকে বিছানায় রেখে কোল বালিশ জড়িয়ে ধরে কেন ঘুমাবো? ওরে হারামজাদা, যা করার তা করেই নিয়েছিস, এখন কেন আর জ্বালাচ্ছিস? তুই আমার শরীরে স্পর্শ করলে আমার শরীরে অন্যরকম একটা শিহরণ জাগে। আমিও তো সেটাই চাই,
তুমি আমাকে ছাড়া না থাকতে পেরে তুমি আমার কাছে ফিরে আসো বারে বারে। তুই আমাকে কোন জাদুতে আটকে ফেলেছিস বলতো শুনি। এটা ভালোবাসার বন্ধন প্রিয়তমা। ভালোবাসার মানুষকে কখনো অন্য কিছু দিয়ে আটকাতে হয় না। দেখ, তোর এসব ফাজলামো মার্কা কথাগুলো এবার বন্ধ করার, আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দে। এমনিতেই কয়েকদিন ধরে শরীরের উপর অনেক ধকল যাচ্ছে, আমি এবার একটু শান্তিতে ঘুমাতে চাই। হ্যাঁ জান, আমি ওকে তোমাকে সেই কখন থেকে এটাই বলছি, তুমি আমার বুকের উপর শুয়ে শান্তি মতো ঘুমিয়ে পড়ো। আমিও অনেক দিন পর বউকে কাছে পেয়ে তাকে বুকে জড়িয়ে সুন্দর মতো একটা ঘুম দিব। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। প্রিয়াঙ্কা যদিও সেখান থেকে চলে যেতে চাইছিল, একটু আলাদা করে ঘুমানোর কথা বলছিল, কিন্তু আশিক তাকে সেটা করতেই দিল না। তার একটাই কথা, বিয়ে যখন হয়ে গেছে তখন ঘুমাতে হলে বউকে বুকে জড়িয়ে ধরে তারপর এই ঘুমাবে। আর এদিকে প্রিয়াঙ্কা সবসময় একা ঘুমাতেই অভ্যস্ত, কারোর সঙ্গে ঘুমাতে তার একটুও কমফোর্টেবল লাগে না। তাই সে আলাদা ঘুমাতে চাইলেও আশিকের জোড়াজড়িতে সে আর সেটা করতে পারল না। অবশেষে আশিকের বুকে মাথা রেখেই তাকে ঘুমোতে হলো। আরে ভিউয়ার্স, গল্পের অনেক দূর পর্যন্ত তো চলে এলাম, কিন্তু আমাদের গল্পের নায়ক নায়িকার পরিচয়টাই তো এখনো আপনাদের কাছে দিলাম না। তো ভিউয়ার্স, চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি আর নায়ক নায়িকার পরিচয়টা আপনাদের কাছে দিয়ে দিই। আমাদের গল্পের নায়ক আশিক। সে হলো কোটিপতি বাবার দুই মাত্র সন্তান। আশিকের বাবা শহরের নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন। তার বড় ভাই পড়াশোনা শেষ করেছে, বাবার ব্যবসার দেখাশোনা করছে, আর সেই সঙ্গে বিয়ে করে বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করছে। তার এদিকে আসে সবেমাত্র ইন্টার পাস করেছে, আর তার বড় ভাইয়ের মধ্যে বয়সের ব্যবধান আকাশ পাতাল। দেখি কেউ বলেই না তারা আপন দুই ভাই। যাই হোক ভিউয়ার্স, এত কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি। আজ থেকে প্রায় 6 মাস আগের ঘটনা। হাসিতে এই বছরই ইন্টার পাশ করে অনার্সে ভর্তি হয়েছে। অ্যাডমিশন নেওয়া হয়েছে বেশ কিছুদিন আগেই, কিন্তু কিছু পারিবারিক সমস্যার কারণে আশিক এতদিন ভার্সিটিতে আসতে পারেনি। আজ ভার্সিটিতে যাবে বলে ঠিক করেছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিয়েছে। রুম হতে বের হতে হতে সে তার ভাবিকে বলতে লাগলো, আরে ভাবি, কই তুমি? তুমি তো খুব ভালো করেই জানো আজ ভার্সিটিতে আমার প্রথম দিন। আমি তো তোমাকে কালকেই বলে রেখেছিলাম সকাল সকাল আমার সব কিছু রেডি করে রাখার জন্য। তুমি এখনও আমার নাস্তা দাওনি কেন? আরে ভাই, তোরা দুই ভাই আমাকে আর কত জ্বালাবি? আমি তো বলেছি তোদের দুজনের সব কিছু আমি রেডি করে রেখেছি। তোরা যদি চোখে দেখতে না পাস তাহলে সেখানে আমার কি করার আছে সেটাই আমাকে বল শুনি। দেখো, তোমাকে আমি কতবার বলেছি আগে আমার সব কিছু গুছিয়ে দিবে আর তারপর ভাইয়ার সব কাজ করবে। আমি বাসা থেকে চলে যাওয়ার পর সারাদিন শুধু তোমার জামাইকে নিয়ে বসে থাকো, আমি কিছুই বলবো না। কথাটা শুনে ফেলে আশিকের বড় ভাই, আর তখন তিনি আশিককে বলতে থাকেন, এইগুলো কোন ধরনের কথা? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার বউ সবার আগে আমার কাজ করবে, তারপর সময় পেলে ফ্যামিলির অন্য সবার কাজ করে দিবে, আর নয়তো নাই। কিন্তু তুই এইসব কি বলছিস? আমার বউ কেন সবার আগে তোর কাজ করে দিতে যাবে? হ্যাঁ অবশ্যই, তোমার বউ সবার আগে আমার কাজ করে দেবে, আর তার পিছনে রিজনও আছে, কারণ আমি তার একমাত্র দেবর, আর দেবরের মন রক্ত পড়া সব ভাবিদের কর্তব্য। আর হ্যাঁ ভাবি শোনা, তুমি কিন্তু ভাইয়ার কথা একদম শুনবে না। ভাইয়া সব সময় ফালতু কথা বলে। আমি তোমার একমাত্র ব্যবহার, আমার দেখাশোনা করা তোমার কর্তব্য। ওকে ডিয়ার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তো বলেছি আমি তোমার সব কাজ করে দিব, তাহলে এত চিন্তা করার কি আছে? আর তোমার ভাইয়া সব সময় এরকম ফালতু বলতেই থাকে। তোমার ভাইয়ার কথাই কিছু মনে করো না। দেখো, তোমরা দুজনেই কিন্তু আমার সঙ্গে অনেক বেশি বাড়াবাড়ি করছো। তুমি আর আমার বউ আমার কাজ করে দাও, তোমার দায়িত্ব, তাহলে তুমি কেন ওর কাজ করে দেবে? দেখো, এ বাড়িতে দুজন মেয়ে মানুষ আছে। একজন হলো তোমাদের মা, মানে আমার শাশুড়ি মা, আর দ্বিতীয়জন আমি। শাশুড়ি মা অসুস্থ, তাই বাড়ির সমস্ত কাজ করার দায়িত্ব আমার ঘাড়ে। আমাকে সব কিছু সামলে নিয়ে চলতে হয়, তাই আমি আমার সুবিধা অনুযায়ী সব কিছু করে থাকি। সেখানে তোমাদের সুবিধা কিংবা অসুবিধা দেখার সময় আমার হাতে নেই, বুঝতে পেরেছো?
দেখব, তোমাকে আমি আগেই বলেছি আর এখন বলছি, সবার আগে তুমি আমার কাজ করে দেবে, তারপর সময় পেলে অন্য কারোর কাজ করবে, নয়তো না। কারণ স্বামীর কাজ করতে দেওয়া প্রত্যেক স্ত্রীর কর্তব্য। তাহলে আমাকেও বিয়ে করিয়ে দাও। আমার বউ বাড়িতে এসে আমার সমস্ত কাজ করে দেবে। তখন তো আর কোনো সমস্যা থাকবে না। দেখ, ফালতা মোমকা কথা বলে একদম চটকানা মেরে তোর সব কটা দাঁত ফেলে দিব, বলে দিলাম। এইটুকুনি একটা ছেলে, আর এখনই বিয়ে করার সব শখ জেগেছে। বিয়ের পর আর অন্য এইসব ন্যাকামো মার্কা কথা আর থাকবে না। বউ পালতে কি লাগে তুই জানিস? কেন জানবো না? বউ পালতে একটা জামাই লাগে। এই যে তুমি ভাবিকে পালতেছো, আমি কি চোখে কিছু দেখি না নাকি? কি ঠিক বললাম না ভাবি? কথাটা শুনে আশিকের বড় ভাবি একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে আশিক ভাই তখন রাগে ফুসফুস করতে লাগলো। এইটুকুনি ছেলের মুখে এক্ষুনি বিয়ের কথা। এদিকে তার ভাই পড়াশোনা শেষ করেছে, ব্যবসার দেখাশোনা করছে। তারও বেশ কয়েক বছর পর ফ্যামিলির চাপে পড়ে বিয়ে করেছে। কারণ আশিকের মা খুবই অসুস্থ। তিনি এই মুহূর্তে সংসারের দেখাশোনা করতে পারছেন না। সংসারের দেখাশোনা করা ওনার জন্য খুবই চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই জন্য বাধ্য হয়ে আশিকের বড় ভাই বিয়ে করেছে। আর এদিকে আশিক সবেমাত্র ভার্সিটিতে এডমিশন নিয়েছে। আশিকের বড় ভাই তার ভাবিকে নিজের রুমে ডেকে নিল সবকিছু গুছিয়ে দেওয়ার জন্য। তখনই সে তার বউকে বলতে লাগলো, আচ্ছা, তুমি আমাকে ফেলে রেখে আশিকের কাজ করে দিলে চলে যাও কেন বলো তো? ও নিজে নিজেই তো করতে পারে, ওর তো হাত পা সব কিছুই সচল আছে, তাহলে কেন সে আমার বউকে দিয়ে কাজ করাবে? আচ্ছা, তুমি এত হিংসুটে কেন বলো তো? সে তোমার ছোট ভাই, আমারও ছোট ভাইয়ের মতো। আমি তাকে অনেক স্নেহ করি, তার কাজ করে দিতে আমি আনন্দ পাই, তাই করে দিই। এখানে তোমার এত হিংসামি করার কি আছে? আমি তো সেটাই ভেবে পাই না। দেখো, তোমাকে এত কিছু ভেবে পেতে হবে না, আর এত কিছু ভেবে পাওয়ার কোনো কারণ নেই। তুমিও আমার বউ, তুমি সবসময় আমার কাজ করে দেবে, আর কোনো কথা শুনতে চাই না। সেটা হবে না মাই ডিয়ার হাজব্যান্ড। কারণ আমি তাকে আমার শ্বশুরবাড়িতে কোনো কাজের লোক আসবে এটা তো হতেই পারে না। শ্বশুরবাড়ির সমস্ত দায়িত্ব যদি নিজের কাঁধে নিতে নাই পারি, তাহলে আমি কেমন বউ বলো শুনি? তুমি কি কাজের মেয়ে নাকি? তুমি আমার বিয়ে করা বউ, তুমি আমার মনের মহারানী, তোমাকে আমি আমার মহারানী বানিয়ে রাখতে চাই। আচ্ছা ঠিক আছে, সেটা যখন রাখার তখন রেখো। এখন অফিসের টাইম হয়ে গেছে, অফিসে যাও। এই বলে আশিকের বড় ভাবি তার ভাইয়াকে অফিসে পাঠিয়ে দিয়ে আশিকের রুমে আসলো। আশিক তখনও রুমে বিছানার উপর গাল ফুলিয়ে বসে আছে। এটা দেখে তার ভাবি তার সামনে এসে দাঁড়িয়ে তার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলতে লাগলো, কি ব্যাপার দেওয়ার যে, তুমি গাল ফুলিয়ে বসে আছো? তোমার তো ভার্সিটির টাইম হয়ে গেছে। তাছাড়া আজ ভার্সিটিতে তোমার প্রথম দিন, তাই একটু আগে ভাগেই যাওয়া উচিত। যাও, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। তুমি এখানে কেন এসেছো? আমার ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে না। তুমি তোমার জামাইকে নিয়ে পড়ে থাকো। তুমি তোমার জামাইকেই সারা দিন সময় দাও। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আরে দেওয়ার যে, তুমি এভাবে কেন কথা বলছো? তোমার ভাইয়া অফিসে চলে গেছে, তুমি তো খুব ভালো করেই জানো। প্রতিদিন সকালে ঠিক সময় তোমার ভাইয়াকে অফিসে পৌঁছতে হয়, তা না হলে অফিসে গিয়ে বসের কাছে বকা শুনতে হয়। হ্যাঁ, তোমাদের বেলায় সব কিছু ঠিক আছে, কিন্তু আজকেই ভার্সিটিতে আমার প্রথম দিন, সেটাই তোমাদের শুধু মনে থাকে না। তোমাদেরকে তো বলেছিলাম আজ আমাকে একটু তাড়াতাড়ি ভার্সিটি যেতে হবে, যেহেতু সেখানে আমার চেনা জানা কেউ নেই। কিন্তু তোমরা কি করলে? আই অ্যাম সো সরি দেবরজি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন ভুল হবে না। এই যে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি আমার 2 গ্যালারিতে পাপ্পা দাও, তাহলেই হয়ে যাবে। দুষ্টামি করে কথাটা বলে আশিক তখনই তার ভাবি একটু রাগী লোক নিয়ে বলতে থাকে, দেখো, একদম ভালো হচ্ছে না বলে দিলাম। চুপচাপ রেডি হয়ে ভার্সিটি চলে যাও। আমি তোমার সব কিছু গুছিয়ে রেখেছি, তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তবে আমার জন্য কিন্তু চিকেন বিরিয়ানি বানিয়ে রাখবে। আমি দুপুরে বাসায় এসে চিকেন বিরিয়ানি খাবো, এটা মনে থাকে যেন। ওকে মাই ডিয়ার দেবরজি, আমার অবশ্যই মনে থাকবে। এখন তাড়াতাড়ি যাও বলছি, তা না হলে সত্যিই দেরি হয়ে যাবে। ওকে, ঠিক আছে, বাই।
আশিক তখন তার ভাবের কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। বাইক নিয়ে রাস্তায় চলেছে আর আপন মনে গান গাইছে। প্রায় 20 মিনিটের মতো লাগলো ভার্সিটি এসে পৌঁছতে। ভার্সিটির সব কিছুই তার অচেনা, কোনো কিছুই তার সেভাবে চেনা জানা নেই। ভার্সিটিতে এসে বাইকটা এক সাইডে পার্ক করে রাখলো আর তারপর ক্যাম্পাসে প্রবেশ করতে যাবে, তখনই হঠাৎ করে কারোর সঙ্গে ধাক্কা লেগে গেল। আসলে আশিক আপন মনে বাইকটাকে পার্ক করে রেখে বাইকের চাবিটা হাতে নিয়ে আঙ্গুল দিয়ে ঘোরাতে ঘোরাতে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করছিল, আর তখনই কেউ একজন তার সামনে পড়ে গেছে। এটা সে একদম খেয়াল করেনি। মেয়েটার সঙ্গে খুবই স্পিডে ধাক্কা লাগায় দুজন দুদিকে ছিটকে পড়ে গেল। আশিক নিজেকে সামনে নিয়ে উঠে দাঁড়ালো আর তখনই দেখতে পেল এক সুন্দরী রমণী পড়ে আছে। আশিক তার দিকে হা করে তাকিয়ে আছে। সে যেন অচেনা কোনো এক জগতে হারিয়ে গেছে, কথা বলার ভাষাটা হারিয়ে ফেলেছে। এদিকে প্রিয়াঙ্কা কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছে, কারণ প্রিয়াঙ্কার সামনেই পড়েছিল একটা ভাঙা ইট, যেটা তার কোমরের কাছে লেগে গেছে। প্রিয়াঙ্কা কোনো রকমে উঠে দাঁড়ায় আর আশিকের সামনে এসে দাঁড়িয়ে আঙ্গুলে তুড়ি দিয়ে বলতে থাকে, এই বেয়াদব, চোখে দেখতে পাস না আমি জল জান্ত একটা মানুষ সামনে দাঁড়িয়ে হেঁটে যাচ্ছি, আর তুই এসে আমার সঙ্গে ধাক্কা খেলি? কিন্তু আশিকের কান পর্যন্ত সেসব কথা একটুও পৌঁছালো না। আশিক শুধু দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে সুন্দরী রমণী ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলছে, কিন্তু সেই কথা তার কর্ণগোচর হয়নি। কেটে গেছে প্রায় 5 মিনিট। আশিক তখনও হাঁ করেই তাকিয়ে আছে। তখনই একটা ছেলে এসে আশিককে বলতে লাগলো, আরে ওই মিয়া, আপনি এভাবে হাঁ করে তাকিয়েছেন কেন? আর ম্যাডামের সঙ্গে কি করছেন? ম্যাডাম আপনাকে এতগুলো কথা শুনিয়ে চলে গেল। ছেলেটার কথায় আশিক বাস্তব জগতে ফিরে আসলো আর ছেলেটার দিকে তাকিয়ে বলতে লাগলো, আরে মিয়া, দিলেন তো আমার স্বপ্নের 12টা বাজিয়ে। অপসরীকে নিয়ে কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আর আপনাকে তখনই এখানে আসতে হলো। ওই মিয়া, আপনি কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? উনি আমাদের ভার্সিটির লেকচারার। আপনি কি ভার্সিটির নতুন এসেছেন নাকি ম্যাডামকে চেনেন না? হ্যাঁ, আমি ভার্সিটিতে আজকেই প্রথম দিন এসেছি, তাই চিনতে পারিনি। যাই হোক, ম্যাডাম কিন্তু হেব্বি সুন্দরী, একদম প্রেম করার জন্য পারফেক্ট। আরে মিয়া, আমার মনে হয় আপনার এই ভূতে ধরছে, তাই তো এসব পাগলের মতো উল্টোপাল্টা কথা বলছেন। ভূতে না ধরলে কেউ এরকম উল্টোপাল্টা কথা বলে নাকি? আমাকে ভূতে ধরে নাই, আমাকে প্রেম রোগে ধরেছে, যেটা সময় হলেই বুঝতে পারবেন। যাই হোক, অনার্স প্রথম বর্ষের ইংরেজি ডিপার্টমেন্ট কোন দিকে একটু বলে দিতে পারবেন? আরে আপনি কি ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট নাকি? তাহলে চলুন আমার সঙ্গে, আমিও ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। বাই দ্য ওয়ে, আমরা দুজন যেহেতু একই ক্লাসে পড়াশোনা করি, তাহলে তো আর আপনি করে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমরা তো একে অপরকে তুমি অথবা তুই বলেই সম্বোধন করতে পারি। হ্যাঁ, একদম ঠিক কথাই বলছিস। আমরা যেহেতু একই ক্লাসে পড়াশোনা করি, তাই আমরা একে অপরকে তুই বলেই সম্বোধন করতে পারি। এটা আমাদের জন্য খুব ভালো হবে। বাই দ্য ওয়ে, ক্লাস টাইম হয়ে গেছে, চল এখন। এই বলে শুভ আশিককে নিয়ে ক্লাসে চলে আসলো। তার ঠিক 5 মিনিট পরেই টিচার ক্লাসে চলে আসে। আর প্রথম ক্লাসেই তো আশিক একদম হাঁ হয়ে গেছে, কারণ তাদের ইংলিশ লেকচারার হলো একটু আগে যে মেয়েটার সঙ্গে আশিকের ধাক্কা লেগেছে সেই মেয়েটা। আশিক কিছু বলতে যাবে তার আগেই প্রিয়াঙ্কা আশিককে দেখে বলতে লাগলো, এই ছেলে, এদিকে আসো। হ্যাঁ ম্যাডাম, আপনি কি আমাকে বলছে? তা না হলে কি তোর 14 গোষ্ঠী এখানে নিয়ে এসেছিস নাকি, যে আমি তোর 14 গোষ্ঠীকে আমার কাছে ডেকে নেব? আরে ম্যাডাম, আপনি যে কি বলেন না, আমার 14 গোষ্ঠীকে কেন নিয়ে আসতে যাব? আমি এখানে পড়াশোনা করতে এসেছি। বাই দ্য ওয়ে, বলুন কি বলবেন। তুই তখন এইভাবে আমার সঙ্গে ধাক্কাকে আবার তুই তখন আমার সাথে এইভাবে ধাক্কা খেয়ে আবার হা করে তাকিয়েছিলি কেন? আমি তোকে তখন কতগুলো কথা বলেছি, কিন্তু তুই তখন আমার কথার কোনো উত্তর দিসনি কেন? উফ ম্যাডাম, আসলে আপনার কণ্ঠস্বর এতটাই সুমধুর যে আমি আপনার কথার কোনো উত্তর কখন দেব আপনার কথাগুলো শুনেই তো পারছিলাম না। তোকে দেখে তো যথেষ্ট ভদ্রঘরের সন্তান বলেই মনে হচ্ছে, কিন্তু তোর ব্যবহার এমন কেন? বাই দ্য ওয়ে, তোকে প্রথম এবং শেষবারের মতো ওয়ার্নিং করছি, এই ভার্সিটিতে যদি পড়াশোনা করার ইচ্ছে থাকে তাহলে ভদ্রভাবে এখানে পড়াশোনা করতে হবে, আর নয়তো 2 দিন পরে ভার্সিটি ছেড়ে চলে যেতে হবে। এক্সকিউজ মি ম্যাডাম, আমাকে থ্রেট দিয়ে কথা বলবেন না, কারণ আপনি আমার পরিচয় সম্পর্কে কোনো কিছুই জানেন না।
দেখ, নিজেকে ঠিক করার জন্য সব সময় কম কথা বলবি। আমি এখানে তোর টিচার, তোর সম্পর্কে গোয়েন্দাগিরি করতে আসিনি, আর তোকে শেখাতে এসেছি। সো আমি যা বলবো তা শুধু দুই কান দিয়ে মস্তিষ্কে প্রবেশ করাবি। আরে ম্যাডাম, আপনার চেহারাটা তো হেব্বি মিষ্টি, কিন্তু ব্যবহার এমন ঝাঁঝালো কেন? নিজের চেহারাটার মতো ব্যবহারটাও মিষ্টি বানাতে শিখেন, তাহলে আপনাকে দারুণ মানাবে। কথাটা বলতে দেরি হলো, ঠাস ঠাস করে আশিকের গালে বেশ কয়েকটা চড় পড়ে যেতে দেরি হলো না। প্রিয়াঙ্কার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার সাহস এখনো পর্যন্ত ভার্সিটির কোনো স্টুডেন্টের হয়নি, কারণ সে প্রচণ্ড রাগী আর বদমেজাজি। সে যদিও একজন শিক্ষক, তার কাছে স্টুডেন্টদের শিক্ষা দেওয়াটাই সবার আগে, কিন্তু সে কাউকে পরোয়া করে কোনো কথা বলে না, সব সময় সবার সঙ্গে খুবই রূঢ় আচরণ করে। প্রিয়াঙ্কা প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে আশিকের গালে চড় বসিয়ে তার শার্টের কলার চেপে ধরে বলতে থাকে, আমার চেহারা নিয়ে বিশ্লেষণ তোকে করতে বলিনি, কারণ এখানে পড়াতে তুই নয় আমি এসেছি, আর শিখতে তুই এসেছিস। কথাটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নে। এই বলে প্রিয়াঙ্কা আশিককে তার জায়গায় চলে যেতে বলল। আশিকও তখন কোনো কথা না বলে চুপচাপ তার জায়গায় গিয়ে বসে পড়ল, কিন্তু তার দুই গালে প্রিয়াঙ্কার হাতের 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। একদম লাল হয়ে আছে, ফর্সা গালে লাল আঙ্গুলের ছাপগুলো দূর থেকে ভালো বোঝা যাচ্ছে। প্রিয়াঙ্কার ক্লাস শেষ হয়ে যাওয়ার পর শুভ এসে আশিকের পাশে দাঁড়ায় আর বলতে লাগে, কি রে ভাই, তখন তো বলছিলাম ম্যাডামের সঙ্গে উল্টোপাল্টা কথা বলিস না। ম্যাডামের সঙ্গে উল্টোপাল্টা কথা বলার সাহস ভার্সিটির কারণেই, কিন্তু তারপরেও কেন তুই ম্যাডামের সঙ্গে এভাবে লাগতে গেলি? চাপ নিস না ভাই, যে হাত দিয়ে আজ আমার গালে চড় মেরেছে, সে হাত দিয়ে কিভাবে আদর নিতে হয় সেই উপায়টা আমার খুব ভালো করেই জানা আছে। মানে তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর কথার আগাগোড়া কিছুই আমার মাথায় ঢুকছে না, একটু কি বুঝিয়ে বলবি? এখন তোকে আমি কিছুই বলবো না, সময় হলে তুই নিজে থেকে সব কিছু জানতে পারবি, সেই পর্যন্ত শুধু অপেক্ষা কর। আচ্ছা ভাই, ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর, কিন্তু এমন কিছু করিস না যেটা তোর এখনো পড়াশোনাটাই বন্ধ করে দেয়। এই ভার্সিটি থেকে আমার পড়াশোনা বন্ধ করবে এরকম মানুষ এখনো বাংলাদেশে পয়দা হয়নি, বুঝতে পেরেছিস? সো এই ব্যাপারে কোনো চিন্তা নেই। বলতে বলতেই সেকেন্ড পিরিয়ডের টিচার ক্লাসে চলে আসে আর সবাই ক্লাসে মনোযোগ দিয়ে। এদিকে ভার্সিটি ছুটি হওয়ার পর আশিক বাইক চালিয়ে চলে আসে বাসায়। এসে কলিং বেল চাপ দিতেই তার ভাবি এসে দরজা খুলে দেয়। আশিকের চেহারার দিকে তাকিয়ে ভাবির চক্ষু একদম চড়ক গাছ। তিনি চোখ বড় বড় করে আশিকের দিকে তাকিয়ে বলতে থাকেন, কি ব্যাপার আশি, কি হয়েছে তোমার? গালে এভাবে কে মেরেছে? কার এত বড় সাহস যে তোমার গায়ে হাত তুলেছে? ছেড়ে দাও ভাবি, সেরকম কোনো ব্যাপার না। ওই বাইক চালিয়ে আসার সময় একটু পড়ে গেছিলাম, তাই ব্যথা পেয়েছি। দেখো, আমার সঙ্গে একদম মিথ্যা কথা বলার চেষ্টাও করো না। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি কেউ তোমার গালে হাত তুলেছে। 5 আঙুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। তুমি বলো, কার এত বড় সাহস যে তোমার গায়ে হাত তুলে? আমি তার হাত কেটে গলায় ঝুলিয়ে দিব। আরে ভাবি, বললাম তো সেরকম কোনো ব্যাপার না, তোমার উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, তুমি প্লিজ শান্ত হও। আর এই সব কিছু নিয়ে তোমাকে একটু চিন্তা করতে হবে না। আর তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে, দয়া করে ভাইয়া কিংবা আব্বু আম্মুকে এই ব্যাপারে কিছু বলবে না। তোমার সঙ্গে সঙ্গে আমিও পাগল হয়ে যাইনি। কার এত বড় সাহস যে তোমার গায়ে হাত তুলে? তাকে তো আমার দেখতেই হবে। তার সাহস কত বড় সেটা তো একবার আমাকে সামনাসামনি দাঁড়িয়ে দেখে নিতে হবে। যাই হোক, যাও ফ্রেশ হয়ে আসো। আমি তোমার পছন্দের চিকেন বিরিয়ানি রান্না করেছি। আশিক তখন আর কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল, আর তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে আশিকের ভাবির চিন্তায় যেন মাথা থেকে নামছে না। কার এত বড় সাহস যে তার দেবরের গালে চড় মেরেছে, তাও আবার হাতের 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। তিনি এই বিষয়টা মাথা থেকে কোনোভাবেই নামাতে পারছেন না। এদিকে ঠিক তখনই আশিকের বড় ভাই অফিস থেকে চলে আসে। তিনি রুমে প্রবেশ করেই নিজের স্ত্রীকে বলতে থাকেন, এই নীলা, আমার জন্য 1 গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসো। কিন্তু ওনার সেদিকে কোনো খেয়াল নেই। তিনি এক মনে শুধু একটা কথাই চিন্তা করে চলেছেন। এদিকে আশিকের ভাইয়া কাপড় চেঞ্জ করে রুমে এসে ফ্রেশ হয়ে দেখেন ওনার স্ত্রী তখনও সেখানে বসে আছে। ওনার জন্য শরবত বানিয়ে আনেনি।
স্ত্রীকে চিন্তিত দেখে আশিকের ভাই তার স্ত্রীর পাশে এসে বসেন। তার কাঁধে হাত রেখে বলতে থাকেন, কি ব্যাপার বউ, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? তোমার কি মন খারাপ? না, মন খারাপ নয়, তবে একটা বিষয় নিয়ে একটু চিন্তায় আছি। আজ আশিকের ভার্সিটিতে প্রথম দিন ছিল। তাছাড়া আশিক তো সহজে কারোর সঙ্গে ঝামেলা করার মতো মানুষ নয়। তবে ভার্সিটিতে কি এমন হয়েছিল সেটাই ভেবে পাচ্ছি না। কি হয়েছে আমাকে বলো শুনি। তোমাকে এত কিছু শুনতে হবে না, আমি ব্যাপারটা দেখছি। যদি সামলাতে না পারি তাহলে অবশ্যই তোমাকে জানাবো। আর তখন কিন্তু আমার তোমার থেকে সাহায্য চাই। আচ্ছা মাই ডিয়ার বউ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন যাও, আমার জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসো। আমার শরীরটা আজ বড্ড টায়ার্ড লাগছে, আর অফিসে আজ অনেক বেশি কাজের চাপ ছিল। আচ্ছা ঠিক আছে মাই ডিয়ার প্রাণের স্বামী, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আপনার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি। এই বলে আশিকের ভাবি সেখান থেকে উঠে গিয়ে তার ভাইয়ের জন্য শরবত বানিয়ে নিয়ে আসলো। আর পরের দিন সকালবেলা যখন আশিক ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তার ভাবি তাকে বলতে লাগলো, আশিক, এক মিনিট দাঁড়াও, আমিও তোমার সঙ্গে আজ তোমার ভার্সিটিতে যাব। কেন, তুমি আবার পড়াশোনা শুরু করবে নাকি? ভাইয়াকে বলবো তোমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিতে। সে যদি প্রয়োজন হয় তাহলে তাই করব, কিন্তু আজ আমি তোমার সঙ্গে ভার্সিটিতে যাব এবং তুমি আমাকে তোমার সঙ্গে ভার্সিটিতে নিয়ে যাবে, এটাই শেষ কথা। আশিক তখন আর তার ভাবির কথাই না করতে পারল না, কারণ তার ভাবির মুখের উপর কথা বলার অভ্যাস তার কখনোই ছিল না। তাই সে ভাবির কথাই রাজি হয়ে গেল আর বাইকে করে ভাবিকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। আশিক যখন ভার্সিটিতে প্রবেশ করছিল, ঠিক ওই মুহূর্তে প্রিয়াঙ্কাও ভার্সিটিতে প্রবেশ করছিল। আশিক বাইকটা পার্ক করে তার ভাবিকে নিয়ে ক্যাম্পাসের দিকে পা বাড়াবে, তখনই প্রিয়াঙ্কার সম্মুখীন হয়। প্রিয়াঙ্কা আশিকের সঙ্গে একটা শাড়ি পরা মেয়ে মানুষ দেখে বলতে লাগলো, কিরে, এটা ভার্সিটি, পার্ক ভেবে গার্লফ্রেন্ড নিয়ে চলে আসার মতো জায়গা নয়। আপনার কোথাও একটা ভুল হচ্ছে ম্যাডাম, উনি আমার গার্লফ্রেন্ড নয়, উনি আমার ভাবি। তখনই প্রিয়াঙ্কা কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছিল। ওই মুহূর্তেই আশিকের ক্লাসমেট শুভ এসে তার সামনে দাঁড়ায় আর শুভ আশিককে বলতে থাকে, কি রে, ম্যাডাম কি বলছিল? আজকেও আবার কোনো ঝামেলা করছিস নাকি? আর তোর সঙ্গে এটাকে? আরে না, আজ কোনো ঝামেলা করিনি। তবে চিন্তা করিস না, আমি তো বলেছি যে হাত দিয়ে আমাকে চর মেরেছে, সেই হাত দিয়ে যতদিন না আদর খেতে পারবো ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। কথাটা শোনা মাত্রই আশিকের ভাবি বলতে লাগলো, ও আচ্ছা, এ ব্যাপার তাহলে, দাঁড়াও আমিও দেখে নিচ্ছি এই মেয়ের তেজ কতটা। এই বলে আশিকের ভাবি পেছন থেকে প্রিয়াঙ্কাকে ডাক দিল। এই যে ম্যাডাম, দাঁড়ান, আপনার সঙ্গে একটু কথা আছে। আশিকের ভাবির গলার আওয়াজ শুনে প্রিয়াঙ্কা পিছন ফিরে তাকালো আর বলতে লাগলো, আমার সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন থাকলে আমার কেবিনে আসুন, আমি যেখানে সেখানে দাঁড়িয়ে যার তার সঙ্গে কথা বলি না। ওরে বাবা রে বাবা, যে না চেহারা, তার নাম রাখছে পেয়ারা, ভার্সিটির প্রফেসর হয়েছেন বলে নিজেকে কি মনে করেন, বিশাল কিছু নাকি? এক্সকিউজ মি, ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা বলেন। হ্যাঁ, আমিও আপনাকে সেটাই শেখাতে এসেছি। আপনি আমার দেবরের গায়ে হাত তুলেছেন কোন সাহসে? আপনি জানেন ওর পরিচয় কি? আমার কোনো প্রয়োজন নেই তার প্রয়োজন জানার। এখানে আমি টিচার আর সে আমার স্টুডেন্ট, এসে আমার কাছে শিক্ষা গ্রহণ করতে এসেছে, আর উপযুক্ত শিক্ষা দেওয়া আমার দায়িত্ব। এই যে ম্যাডাম, শুনুন, আমার শ্বশুর মানে আশিকের বাবা যদি একবার জানতে পারেন আপনি ওনার ছেলের গায়ে হাত তুলেছেন, এই ভার্সিটিতে চাকরি করা তো অনেক দূরের কথা, এই শহরে থাকাটাই আপনার জন্য টাফ হয়ে যাবে, এটা আমি আপনাকে বলে দিলাম। ও আচ্ছা, তাই নাকি? আমাকে ছাড়তেও ঠিক আছে, তাহলে আমিও দেখতে চাই আপনার শ্বশুর কেমন জমিদার আর আমার ঠিক কি করতে পারেন। ওকে, আচ্ছা ঠিক আছে, সেটার সময় হলেই বুঝতে পারবে। আমার দেবরের মতো ভোলা ভালা একটা ছেলের গায়ে হাত তোলা, এর পরিণাম খুব খারাপ হবে, এটা তোমাকে আমি বলে গেলাম। তখনই আশিক এসে তার ভাবিকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, আরে ভাবি, কি শুরু করেছে তুমি? তুমি কি এগুলোর জন্য আমার সাথে এসেছো নাকি? এ মেয়ের কত বড় সাহস, তোর গায়ে হাত তুলে? তুই কার ছেলে এটা কেউ জানে? আরে ভাবি, ছেড়ে দাও না, এত কিছু ওনার জানার কোনো প্রয়োজন নেই। তুমি প্লিজ বাসায় চলে যাও, এখানে কোনো ঝামেলা করো না। এখানে কোনো ঝামেলা হোক এটা আমি চাই না। প্লিজ ভাবি, তুমি চলে যাও এখান থেকে।
ঠিক আছে, তুই বলছিস বলে আমি ক্ষমা করে দিয়েছি আর এখান থেকে চলে যাচ্ছি। তবে এই মেয়ে, শোনো, একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। যদি আজকের পর আর কোনোদিনও আমার দেবরের সঙ্গে কোনো ঝামেলা করেছো বা তার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছো, তাহলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। এটা আমি তোমায় বলে যাচ্ছি। ও তাই নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমি দেখতে চাই আপনি ঠিক কী করতে পারেন। আমি একজন ভার্সিটির প্রফেসর, আর আমার সঙ্গে এত বড় পাঙ্গা নেওয়া। হাহ, আপনার দেবর কিভাবে এই ভার্সিটিতে পড়াশোনা করে আমি সেটাই দেখে নেব। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেল। আর তখনই আশিক তার ভাবিকে বলতে লাগলো, আরে ভাবি, তুমিও না কেন এখানে শুধু শুধু ঝামেলা বাজাতে গেলে? উনি আমার টিচার, উনি আমাকে শাসন করতেই পারেন, কিন্তু তাই বলে তোমাকে এভাবে এখানে এসে রিয়্যাক্ট করতে হবে? ও তোর টিচার, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে এভাবে তোর গায়ে হাত তোলার রাইট তার নেই, এটাও তাকে মাথায় রাখতে হবে। গালে যে চড়গুলো মেরেছে ওগুলোর দাগ এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে। ওর কত বড় সাহস, ও তোকে এভাবে মেরেছে! ভাবি প্লিজ ছেড়ে দাও না, তুমি বাসায় চলে যাও। আম্মু বাসায় একা আছে, ওনার দেখাশোনা করতে হবে, তো কখন কি লাগে না লাগে সেটারও তো দেখার মতো কেউ নেই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, সাবধানে থাকিস। আর ওই মেয়ে যদি কোনো একটা কথা পর্যন্ত বলে, সেটা আমার কাছে বলবি। ওর কত বড় সাহস আমি সেটা দেখে নিব। এই বলে আশিকের ভাবি সেখান থেকে চলে গেল। আর এতক্ষণ ধরে শুভ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কিছু দেখছিল। আশিকের ভাবি চলে যাওয়ার পর শুভ আশিককে বলতে লাগলো, দেখ দোস্ত, তোর পরিচয় সম্পর্কে কিন্তু আমরাও কোনো কিছু জানি না। তবে তোকে এইটুকু বলবো, ম্যাডামের সঙ্গে পাঙ্গা নিয়ে কিন্তু একদম ভালো করিসনি। ম্যাডাম কিন্তু প্রচন্ড বদমেজাজি, তোর সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারে। দেখো, আমি তো আর ইচ্ছে করে ওনার সঙ্গে ঝামেলা করতে যাইনি। তাছাড়া একটা সত্যি কথা তোকে বলেই দেই, উনি কিন্তু যথেষ্ট সুন্দরী। ওনাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি বলতে পারিস। ওনাকে আমি বিয়ে করার স্বপ্ন দেখছি। কথাটা শোনা মাত্রই ক্যাম্পাসের মাথায় হাত দিয়ে বসে পড়লো শুভ। আর তারপরেই বলতে লাগলো, ভাই, তোর মাথা খারাপ হয়ে গেছে। তোর সঙ্গে থাকলে আমাকেও হয়তো কয়েকদিনের মধ্যে পাবনায় চলে যেতে হবে। এখানে মাথা খারাপ হওয়ার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। মানুষ মানুষকে পছন্দ করতেই পারে, ভালোবাসতেই পারে, এখানে এত রিয়্যাক্ট করার কি আছে? ভাই, তুই যেটা স্বপ্ন দেখছিস সেটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যা। আর এই কথাটা কখনো ভুল করেও মুখে আনিস না। দেখ ভাই, আমি স্বপ্ন দেখেছি আর সেই স্বপ্ন পূরণ হয়নি। আমার জীবনে এমন সময় এখনো আসেনি, আর ভবিষ্যতেও হয়তো আসবে না। আমি ম্যাডামকে ভালোবেসেছি, বিয়ে করার স্বপ্ন দেখছি, আর সেই স্বপ্ন আমি পূরণ করেই ছাড়বো। সেটা তুই দেখে নিস। এ বলে দুজনে ক্লাসরুমের দিকে পা বাড়ালো। এদিকে প্রিয়াঙ্কা ক্যাম্পাস থেকে সোজা প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে গেল। আর সেখানে গিয়ে প্রিন্সিপাল স্যারকে বলতে লাগলো, স্যার, এটা ভার্সিটি নাকি বেয়াদবদের আড্ডা কারখানা? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি এই ভার্সিটিতে কোন সব বেয়াদবদের অ্যাডমিশন করিয়েছেন? মানে কি হয়েছে? আপনি কি বলছেন? আমি তো আপনার কথা আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে প্লিজ খুলে বলুন। গতকাল আমাদের ভার্সিটিতে একজন নতুন স্টুডেন্ট এসেছে, সে আমার সঙ্গে বেয়াদবি করায় আমি তাকে থাপ্পড় মেরেছিলাম, আর আজ সে ফ্যামিলি মেম্বার নিয়ে এসেছে আমাকে শাসানোর জন্য। মানে কে সে যে ভার্সিটিতে এসে শাসিয়ে চলে যায়? আচ্ছা, ওই স্টুডেন্টের নাম কি? আপনি একটু ওই স্টুডেন্টকে আমার কেবিনে পাঠিয়ে দিন, আমি তার সঙ্গে কথা বলে নিচ্ছি। আপনি ওই স্টুডেন্টের সঙ্গে কি কথা বলবেন নাকি বলবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, ওই স্টুডেন্টকে আর যাই হোক এই ভার্সিটিতে যদি রাখেন, তাহলে আমি আপনার ভার্সিটিতে চাকরি করব না, এটা কনফার্ম। মিস প্রিয়াঙ্কা, আপনি প্লিজ শান্ত হন, আমি বিষয়টা দেখছি। আপনি এতটা উত্তেজিত হবেন না, আপনি নিজের কেবিনে যান, আমি বিষয়টা সামলানোর চেষ্টা করছি। প্রিয়াঙ্কা তখন প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে চলে আসলো। আর অফিসের পিয়নকে দিয়ে আশিককে প্রিন্সিপাল স্যারের কেবিনে যেতে বলল। কিছুক্ষণের মধ্যেই আশিক প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে যেই না আশিক প্রিন্সিপাল স্যারকে সালাম দিল, তখনই প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, আরে আশিক, তুমি? তোমার বাবা তো বলেছিল
তোমাদের ফ্যামিলিতে কি যেন প্রবলেম হয়েছে, সেজন্য তুমি ভার্সিটিতে আসতে পারছো না। হ্যাঁ স্যার, সেটা তো ঠিক। আম্মু অসুস্থ ছিল, আম্মুকে নিয়ে কয়দিন হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে। এখন আমরা মোটামুটি ভালো আছি, তাই গতকাল থেকেই ভার্সিটিতে আসা শুরু করেছি। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভার্সিটিতে যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তুমি অবশ্যই সেটা আমাকে জানাবে। আমি আমার পক্ষ থেকে সর্বদাই চেষ্টা করব। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। তবে আমি শুনলাম আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন, তাই আপনার সঙ্গে দেখা করতে আসলাম। কিছু বলবেন আমাকে? প্রিন্সিপাল স্যার কখন কিছুক্ষণ চুপ করে থাকলো আর তারপর আশিকের দিকে তাকিয়ে বলতে লাগলো। তবে কি প্রফেসর প্রিয়াঙ্কা তোমার কথাই বলেছিল? হ্যাঁ স্যার, আসলে ওনার সঙ্গে আমার একটু ঝামেলা হয়েছে, আর ভাবি সেটা শুনে ভার্সিটিতে এসে ওনার সঙ্গে ঝামেলা করেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। আর শোনো, এই প্রফেসরের একটু মাথা সমস্যা আছে, ওনার থেকে একটু দূরে দূরে থাকো প্লিজ। আপনি চিন্তা করবেন না স্যার, তেরা মাথা কিভাবে সোজা করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আমাকে একটু সময় দিন, দেখুন আমি সব ঠিক করে ফেলবো। এই বলে আশিক প্রিন্সিপাল স্যারকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আশিক প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে চলে গেল। প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে সেখান থেকে সোজা প্রিয়াঙ্কাকে ফিরে চলে আসে। আর প্রিয়াঙ্কা তখন ক্লাসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আশিক প্রিয়াঙ্কা ঢুকে একসঙ্গে কেবিনের দরজাটা বন্ধ করে দিল। আশিকের এমন ব্যবহারে প্রিয়াঙ্কা কিছুটা আতঙ্কিত হয়ে আশিককে বলতে লাগলো। এই ছেলে, কি সমস্যা তোমার? তুমি আমার কেবিনের দরজা কেন বন্ধ করছো? কেন বন্ধ করছি কিছু বুঝতে পারছেন না, নাকি কিছু বুঝতে চাইছেন না? কোনটা বলেন শুনি। মানে কি এসবে? আর তোমার এত বড় সাহস কে দিয়েছে পারমিশন ছাড়া আমার কেবিনে চলে আসার? আমি যখন কোনো জায়গায় যাই সেখানে প্রবেশ করার জন্য আমাকে কারোর পারমিশন দিতে হয় না। পারমিশন আমি নিজেই তৈরি করে নেই। ইউ আন্ডারস্ট্যান্ড? বেয়াদব কোথাকার ছেলে, তুমি এক্ষুনি আমাকে রুম থেকে বের হয়ে চলে যাও। আমি প্রিন্সিপাল স্যারের কাছে তোমার নামে বিচার দিয়েছি। তুমি যাতে এই ভার্সিটি থেকে তাড়াতাড়ি বিদায় হতে পারো সেই ব্যবস্থা আমি খুব তাড়াতাড়ি করব। আমাকে ভার্সিটি থেকে বের করা বন্দোবস্ত করলে শুধু তোমার বাড়িতে চলে যাব, আর সেখানেই পার্মানেন্ট থেকে যাব। হোয়াট? তোমার কি কানে সমস্যা আছে নাকি? আমি বিশুদ্ধ বাংলা ভাষায় কি বলেছি সেটা তুমি শুনতে পাওনি? তোকে শেষবারের মতো বলছি, চুপচাপ এখান থেকে বের হয়ে চলে যা। তা না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, এটা তোকে বলে দিচ্ছি। আমাকে শাসিয়ে কোনো লাভ নেই। ভাবিকে তো বলে দিয়েছি, শুনতে পাওনি? যেই হাত দিয়ে তুমি আমাকে থাপ্পড় মেরেছো সেই হাত দিয়ে যতদিন পর্যন্ত আদর খেতে না পারবো ততদিন পর্যন্ত আমার কোনো শান্তি নেই। দেখ, এখন কিন্তু একদম বেশি বেশি হয়ে যাচ্ছে। কিন্তু ততক্ষণে আশিক প্রিয়াঙ্কার একদম কাছাকাছি চলে গেছে। প্রিয়াঙ্কা আশিকের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য চেয়ার থেকে উঠে পিছনের দিকে সরে যাচ্ছিল। কিন্তু যাবে আর কোথায়? 6 ফিট বাই 8 ফিট ছোট্ট একটা কেবিন, দেয়ালে পিঠ আটকে গেল প্রিয়াঙ্কার। তখনই আশিক প্রিয়াঙ্কার হাতে দুটো দেয়ালের সঙ্গে চেপে ধরলো। আর এদিকে প্রিয়াঙ্কার একদম কাছাকাছি চলে আসায় প্রিয়াঙ্কা বেড়ে যাচ্ছিল। এটা দেখে আশিক বলতে লাগলো। সবেমাত্র হাতে ধরলাম আর এক্ষুনি হাড় পিঠ বেড়ে গেছে। আমাকে স্যার বলেছে ভালো হবি না, বলে দিলাম চুপচাপ এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমি তোর নামে মানহানির মামলা করব। তাতে আমার পথ আরও সহজ হয়ে যাবে। আমি হাইকোর্টে গিয়ে বলবো তোমাকে বিয়ে করব, আর বউয়ের সঙ্গে সব কিছু করা জায়েজ আছে। তোকে তো আমি। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। তোমার আদর খাওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। আমাকে একটু আদর করো, তোমার আদর নিয়ে তারপরে ক্লাসে যাব। তুই যাবি এখান থেকে? এই বলে নিজের হাঁটু উঁচু করে আশিকের তলপেটে লাথি দিতে চাইছিল, কিন্তু আশিক তখনই লাফ দিয়ে উপরে উঠে গেল। আর প্রিয়াঙ্কার পা তার সামনে তাকে টেবিলের সঙ্গে লেগে নিজেই ব্যথা পেয়ে গেল। তখনই আহ বলে প্রিয়াঙ্কা কান্না করে দিল। আহ মা গো, আমার পাটা ভেঙে গেল। কি হলো? বলেছিলাম না আমার সঙ্গে পাঙ্গা নিতে যেও না, এর পরিণাম তোমার জন্যই খারাপ হবে। এখন তো বুঝতে পারলে সেটা? আমি তো তোমাকে তোমার ভালোর জন্যই বলেছিলাম আমার সঙ্গে ঝামেলা করো না, সেটা তোমার জন্য খারাপ হবে। এখন এই যে পাইপ ব্যথা পেয়েছো, এই ক্যাটিং থেকে যখন আমি বের হব আর তার পিছন পিছন তুমি বের হবে, যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে
তখন সবাইকে মনে করবে। এটা একবার ভেবে দেখেছো? তোকে আমি দেখে নিব। আরে জান পাখি, তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি দেখে মন না বলে তাহলে চলো বিয়েটা করে ফেলি। তারপর না হয় সারাদিন রুমের ভিতর বসে বসে আমাকে দেখবে। আমার বাবার কিন্তু টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। তোমাকে চাকরি করে খেতে হবে না। প্রিয়াঙ্কা ততক্ষণে আশিককে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে কেবিন থেকে বের হয়ে চলে গেল। প্রিয়াঙ্কার পিছন পিছন আশিকও কেবিন থেকে বের হয়ে চলে আসে। প্রিয়াঙ্কা ক্লাসরুমে আসার কিছুক্ষণ পরেই আশিক ক্লাসরুমে আসে। প্রিয়াঙ্কা ক্লাস করানো শুরু করে দিয়েছিল। তখনই আশিক ক্লাসরুমে প্রবেশ করতে যাবে, এটা দেখে প্রিয়াঙ্কা বলতে থাকে, এই ছেলে, তুই এখানে দাঁড়িয়ে থাক। আমার ক্লাসরুমে কোনো বেয়াদপের জায়গা নেই। আমি ক্লাসরুম থেকে বের হয়ে যাওয়ার পর তুই ক্লাসরুমে প্রবেশ করবি। কিন্তু ম্যাডাম, ক্লাসটা আমার ইম্পর্টেন্ট, ক্লাসটা আমাকে করতেই হবে। তার চাইতে বেশি ইম্পর্টেন্ট তুই ওখানে দাঁড়িয়ে থাকবি। ক্লাসের ভেতরে কোনো জায়গা হবে না। তোর মতো বেয়াদব মার্কা স্টুডেন্টকে আমি পড়াবো না। এই বলে প্রিয়াঙ্কা আশিককে আর ক্লাসরুমে প্রবেশ করতে দিল না। আর আশিকও তখন কোনো উপায় না পেয়ে ক্লাসের বাইরেই দাঁড়িয়ে রইল। প্রিয়াঙ্কা ক্লাসরুম থেকে চলে যাওয়ার পর আশিক ক্লাসরুমে প্রবেশ করে। আর তখনই তার বন্ধু শুভ আবারও তাকে বলতে থাকে, আরে তুই এসব কি শুরু করেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন ম্যাডামের সঙ্গে লেগেছিস? আমি ম্যাডামের সঙ্গে লাগিনি, ম্যাডাম নিজে ইচ্ছে করে আমার সঙ্গে লেগেছে। আর এর পরিণাম আমি নই, ম্যাডাম ভোগ করবে। সেটা সময় হলেই দেখতে পাবে। এরপর এভাবেই চলতে থাকে দিন। প্রায় দিনই প্রিয়াঙ্কা আশিককে ক্লাস থেকে বের করে দেয়, তাকে ক্লাস করতে দেয় না। এদিকে আশিক ইংরেজিতে যথেষ্ট ভালো স্টুডেন্ট হয়ে থাকলেও ক্লাসের পড়া বুঝতে না পেরে সে ক্রমশ ইংরেজিতে খারাপ করতে থাকে। তার টিউশন টিচার তাকে নিয়ে খুবই বিরক্ত হয়ে পড়েন। সেদিন রাতের বেলা সবাই যখন খাবার টেবিলে খাবার খেতে বসছিল, তখনই আশিকের বাবা আশিককে বলে, কি ব্যাপার আশিক, কি হয়েছে তোমার? কিছুই তো বুঝতে পারছি না। তোমার টিচার কেন ইদানিং তোমার নামে বারবার বিচার দিচ্ছে? তুমি নাকি পড়াশোনায় অমনোযোগী হয়ে গেছো? সেখানে তো আমার কোনো দোষ নেই। আমার ইংলিশ টিচার আমাকে ক্লাস করতে দেয় না। সে যখন ক্লাস করায় তখন প্রায় প্রতিদিনই আমাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখে। আর তার জন্য আমি ইংরেজি পড়া বুঝতে পারি না। তার পিছনে নিশ্চয়ই কোনো ভীষণ আছে। তুমি নিশ্চয়ই এমন কিছু করেছো যার কারণে টিচার বাধ্য হয়ে তোমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। তখনই আশিকের ভাবি আশিকের বাবাকে উদ্দেশ্য করে বলতে থাকে, না বাবা, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে ওদের ইংলিশ টিচার যে মেয়েটা, সে খুবই বদমেজাজি, অহংকারী, মাটিতে পা পড়ে না, কারোর সঙ্গে মানুষ মনে করে কথাই বলে না। সে সব স্টুডেন্টদের সঙ্গে এরকম আচরণ করে। একদিন আমি ভার্সিটি গিয়েছিলাম, আমার সঙ্গেও খুব খারাপ আচরণ করেছিল। বল, কি সে অন্য সব স্টুডেন্টের সঙ্গে আমার ছেলেকে যদি মিলিয়ে ফেলে তাহলে তো হবে না। তা তো এটা মাথায় রাখা উচিত আমার ছেলে কোথায় বিলং করে। হ্যাঁ বাবা, আমি সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই ভার্সিটিতে গিয়েছিলাম, কিন্তু আপনার ছেলের জন্য আর সেটা পারলাম না। আপনার ছেলে যেন তার জন্য দরদ উতলে পড়ে। পড়বেই তো, যেমন ভাই আর তোমার জন্য দরদ উঠতে উঠতে পড়ে। তোমাকে দিয়ে আমার কোনো কাজ করাতে পারি না। ভাইয়ার যেন কলিজায় আঘাত লাগে। আশিকের এই কথা শুনে তার বাবা কিছুটা অবাক হয়ে বলে, আশিক, তোমার মাথা ঠিক আছে? তুমি কি জানো তুমি কি বলছো? হ্যাঁ বাবা, দেখো, আমি মনের ভেতর কথা চাপিয়ে রাখতে পারি না, তাই তোমাকে বলে দিচ্ছি। ম্যাডাম কি আমার পছন্দ হয়? ম্যাডামকে আমি ভালোবাসি আর বিয়ে করতে চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ বাবা, আমি খুব ভালো করে জানি আমি কি বলছি। আমি একজনকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। এটা কোনো অপরাধ নয়। কিন্তু উনি তোমার ম্যাডাম আর তোমার চাইতে বয়সে বড়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আমি এত কিছু মাথায় রাখতে পারবো না। আমার মাথায় যেটা এসেছে আমি সেটা বলে দিয়েছি। এখন বাকিটা তোমার দায়িত্ব। আমি ওই ইংলিশ টিচারকেই বিয়ে করব, তা না হলে আমার পড়াশোনা এই পর্যন্তই সমাপ্তি ঘটবে। মানে এত কথা মনে মনে ভাবছিলাম হয়তো তোমার মাথায় সমস্যা হয়েছে, কিন্তু এখন তো আমি স্পষ্ট বুঝতে পারছি সত্যি সত্যি তোমার মাথায় সমস্যা হয়েছে। তা না হলে কেউ এসব পাগলের মতো কথাবার্তা বলে নাকি? তোমাদের যেটা মাথায় ঢুকে সেটাই আমি তোমাদেরকে জোর করে কোনো কিছুই বোঝাতে চাই না। আমার মাথায় যেটা চলছে আমি সেটা তোমাদেরকে বলে দিয়েছি।
এখন বাকিটা বুঝে নেওয়ার দায়িত্ব শুধু তোমাদের। তবে যদি ওই ম্যাডামকে আমার সঙ্গে বিয়ে না দাও, তাহলে আমি আর কাল থেকে ভার্সিটিতে যাব না। এটাই আমার শেষ কথা। এই বলে আশিক তার বাবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে খাবার টেবিল থেকে চুপচাপ উঠে চলে গেল। এদিকে তখনই আশিকের বাবা আশিকের ভাবিকে বলতে লাগলো, বৌমা, তুমি আশিককে একটু বোঝাও, ওর মাথায় সমস্যা হয়েছে, ও কি বলছে কিছুই বুঝতে পারছে না। সেটা করে বিশেষ কোনো লাভ হবে না মনে হয় বাবা, কারণ আপনি বলার আগেই আমি তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি। তাই আমার মনে হয় তাকে ঠিক পথে পরিচালনা করার জন্য ওই মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া উচিত। তাছাড়া আপনি তো আপনার সন্তানদের কোনো ইচ্ছায় অপূর্ণ রাখেন না, তাহলে সে একজনকে ভালোবেসেছে, তাকে বিয়ে করতে চাই, আপনি কেন বাবা হিসেবে সেটা তাকে দিতে পারবেন না? বড় পুত্রবধূর কাছে এই কথা শুনে আশিকের বাবা বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন। আর তারপর তিনি আশিকের ভাবিকে বললেন, আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। যেহেতু আমি আমার সন্তানদের কোনো ইচ্ছা কখনোই অপূর্ণ রাখিনি, তাই এই ইচ্ছাটাও অপূর্ণ রাখবো না। আমি আমার ছেলের ইচ্ছা পূরণই করব। তাতে যদি আমার মান ইজ্জতেও কোনো আঘাত আসে, আমি তাও পরোয়া করব না। এই বলে আশিকের বাবা খাওয়া শেষ করে নিজের রুমে চলে যান। আর তারপরের দিনে আশিকের বাবা দুপুরের দিকে অফিসের সমস্ত কাজকর্ম শেষ করে আশিকের ভার্সিটিতে চলে আসেন। প্রিন্সিপাল স্যার তখন নিজের কেবিনে কিছু একটা কাজ করছিলেন। আশিকের বাবাকে দেখা মাত্রই তিনি সালাম দিয়ে উঠে দাঁড়ালেন আর বলতে লাগলেন, আরে আশরাফ সাহেব, আপনি আমাদের বাসেটিতে কিছু হয়েছে নাকি? তাছাড়া কোনো সমস্যা হলে আপনি আমাকে দেখে নিতে পারেন। আমি আপনার অফিসে কিংবা বাসায় চলে যেতাম। আপনি কেন কষ্ট করে এখানে আসতে এলেন? আই অ্যাম সো সরি প্রিন্সিপাল সাহেব, কিন্তু প্রয়োজনটা আমার, তাই আমাকে এখানে আসতেই হলো। ও আচ্ছা, ঠিক আছে, সেসব কথা পরে বলা যাবে। এখন আপনি আমাকে আগে এটা বলেন, কি খাবেন, চা নাকি কফি? আজ আমি কিছুই খাবো না, তবে আপনাকে খাওয়াবো। বাই দ্য ওয়ে, আপনার ভার্সিটিতে একজন লেডিস প্রফেসর আছে যার নাম প্রিয়াঙ্কা। আমি তার সাথে একটু দেখা করতে চাই। কেন, কি হয়েছে? আমাকে বলুন, আমি শুনি। যদি কোনো বেয়াদবি করে থাকে, তার পানিশমেন্টটা আমি দিব। সেরকম কোনো ব্যাপার না প্রিন্সিপাল সাহেব, আমি ওকে আমার ছেলের বউ বানাতে চাই, তাই তো তার সঙ্গে দেখা করতে এসেছি। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি 1 মিনিট ওয়েট করুন, আমি এক্ষুনি ডেকে নিচ্ছি। কথাটা বলেই মুহূর্তের জন্য থমকে গেলেন প্রিন্সিপাল স্যার। তিনি আসলে বুঝতেই পারছিলেন না কথাটা কি। কথাটা যখন ওনার মাথায় ঢুকলো তখনই উনি থমকে গিয়ে বলতে লাগলেন, আরে এসব আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আপনার ছেলে আমাদের ভার্সিটিতে স্টুডেন্ট, আর উনি আমাদের ভার্সিটির প্রফেসর। একটা কথা বলার আগে অন্তত একটু চিন্তা করে নেওয়া উচিত। দেখুন প্রিন্সিপাল সাহেব, আমি সব কিছু চিন্তা ভাবনা করেই তারপর এখানে এসেছি, এবং ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই তারপর সিদ্ধান্ত নিয়েছি। এখন আর নতুন করে চিন্তা ভাবনা করার কিছুই নেই। আপনি মেয়েটাকে একটু, আমি তার সঙ্গে সরাসরি কথা বলবো। কিন্তু তারপরেও এই ব্যাপারটা আরও একবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে না হওয়া উচিত ছিল? প্লিজ, আপনি একটু ভেবে দেখুন। আমার চিন্তা করা হয়ে গেছে, কারণ আমার ছেলে ওকে পছন্দ করে। আর আপনি তো খুব ভালো করেই জানেন আমার দুইটা ছেলে, ওরা আমার কাছে জীবনে যা কিছুই চেয়েছে আমি সব কিছু ওদের চোখের সামনে এনে হাজির করেছি। ওরা আমার কাছে চেয়ে পায়নি এমন কিছু পৃথিবীতে নেই। আর আমার ছোট ছেলে একজনকে ভালোবেসে বিয়ে করবে বলে আমার কাছে ইচ্ছা পোষণ করেছে, আর এখন আমি তাকে এটা দেব না, এমনটা তো কখনোই হতে পারে না। তখন প্রিন্সিপাল স্যার আশিকের বাবাকে বসতে বলেন আর তিনি নিজেই প্রিয়াঙ্কাকে ডেকে পাঠান। কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করে। আসসালামু আলাইকুম স্যার, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, ভেতরে আসো, তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে। ও আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে বলুন। আমার আবার ক্লাসের টাইম হয়ে গেছে, আমাকে ক্লাসে যেতে হবে। তোমাকে এসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না। তুমি তো এখানে নতুন জয়েন হয়েছো, তাই তুমি আমার ব্যাপারে কিছুই জানো না। আমি এই ভার্সিটির ম্যানেজিং কমিটির সভাপতি,
আর শহরের নামকরা 5 জন বিজনেসম্যানের মধ্যে একজন। আই এম সো সরি, আমি আপনাকে চিনতে পারিনি। আর আপনাকে চেনার কোনো প্রয়োজনও আমার নেই। আমি আমার নিজের যোগ্যতায় ইউনিভার্সিটিতে চাকরি পেয়েছি, কারণ সুপারিশের কোনো প্রয়োজন পড়েনি। প্রিয়াঙ্কা প্লিজ, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো আর ওনার সঙ্গে একটু ভদ্রভাবে কথা বলো। উনি তোমার শ্বশুর হবেন। এই কথাটা শুনে তো প্রিয়াঙ্কা আরো বেশি রেগে গেল। খানিকটা উঁচু গলায় বলল, মানে হোয়াট ননসেন্স, আপনি এসব কি বলছেন? উনি একদম ঠিক কথা বলছেন। আমি তোমাকে আমার পুত্রবধূ বানাতে চাই। আমার ছেলে তোমাকে পছন্দ করে আর ভালোবাসে। আমার শুধু তোমাকে একবার চোখে দেখে নেওয়ার প্রয়োজন ছিল, আর আমি দেখে নিয়েছি তোমাকে আমার পছন্দ হয়েছে। আমি তোমাকে আমার পুত্রবধূ হিসেবে সিলেক্ট করলাম। শোনেন, আপনি শহরের যত বড় কোটিপতি হন না কেন, আমার লাইফের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার নেই। আমি কাকে বিয়ে করব, কার সঙ্গে সংসার করব, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। সেই সব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কোনো রাইট আমি আপনাকে দেইনি। আর আমার ছেলের পুত্রবধূ কাকে বানাবো সেটা চিন্তা করা ও তোমার কোনো প্রয়োজন নেই। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমার পুত্রবধূ বানাবো, তখন আমি তোমাকে আমার পুত্রবধূ বানিয়ে তবেই ছাড়বো। এবারে আশিকের বাবা প্রিন্সিপালের কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর যখনই প্রিয়াঙ্কা প্রিন্সিপাল স্যারকে বলতে লাগলো, আরে স্যার, ভার্সিটিতে এইসব পাগল ছাগল কোথা থেকে আসে আমি তো সেটাই বুঝতে পারছি না। প্রিয়াঙ্কা প্লিজ, আপনি আপনার মাথাটা একটু ঠান্ডা করুন আর ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনুন। আপনার লাইফ বদলে যাবে ওনার ছেলেকে বিয়ে করলে। আপনি ওনার সম্পর্কে কোনো কিছু জানেন না। আই এম সো সরি প্রিন্সিপাল স্যার, আমার এসব ব্যাপারে জানার বিন্দুমাত্র আগ্রহ নেই। আপনি ওনাকে বলে দিবেন নেক্সট টাইম যেন ভার্সিটিতে অন্তত এসব পাগলামো ছাগলামো করতে না আসেন। সে না হয় আমি বলে দেব, কিন্তু আমার মনে হয় ওনার সঙ্গে এভাবে খারাপ আচরণ করা তোমার জন্য একটুও ঠিক হয়নি। উনি যেটা বলেছেন সেটা কিন্তু করেই ছাড়বেন, সেটা তোমার ইচ্ছেতে হোক বা ওই অনিচ্ছাতে। ওকে ফাইন, আমি দেখে নিব কিভাবে ওনার ইচ্ছা সফল হতে পারে। কি বলে প্রিয়াঙ্কা প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে ক্লাসরুমে চলে গেল। আশিক তখন ক্লাসেই বসেছিল। প্রিয়াঙ্কা ক্লাসরুমে প্রবেশ করে সোজা আশিকের সামনে গিয়ে তার শার্টের কলার ধরে টেনে দাঁড় করালো। আর তারপরে আশিকের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, ওই হারামজাদা, আমি তোর সঙ্গে ভদ্র ভাষায় কথা বলি বলে কি আমাকে খুব ভদ্র ঘরের মেয়ে বলে মনে হয়? তুই আমার ক্যারেক্টার সম্পর্কে কোনো আইডিয়া রাখিস না। আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিস, তাই না? একদম তোর ওটা কেটে হাতে ধরিয়ে দেব, তখন বুঝতে পারবি মজা। ঘটনা এতটাই দ্রুত ঘটে গেছিল যে আশিক কিছুই বুঝে উঠতে পারলো না। তবে প্রিয়াঙ্কার কথাগুলো শুনে আশিক বুঝতে পারে আসলে কি হয়েছে। তখনই সে ক্লাস ভর্তি স্টুডেন্টের সামনে প্রিয়াঙ্কার হাত ধরে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। আর প্রিয়াঙ্কার দুই ঠোঁটে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দিয়ে 2 মিনিট ধরে চুমু খেয়ে আর তারপর তাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এই তো সবে বুকিং দিলাম, আর বাকিটা অল্প সময়ের মধ্যেই সেরে নেব, চিন্তা করো না ডার্লিং। প্রিয়াঙ্কা তখন রাগে ফুসফুস করতে করতে আশিককে বলতে থাকে, কাজটা তুই একদম ভালো করলি না, এর পরিণাম কিন্তু তোকে ভোগ করতে হবে, এটা আমি বলে দিলাম। ওকে, আই অ্যাম রেডি। এই বলে আশিক সেদিন আর ক্লাস না করে ভার্সিটি থেকে চলে আসে। এদিকে পরের দিন ছিল শুক্রবার। আশিকের বাবা সপরিবারে প্রিয়াঙ্কাদের বাড়িতে চলে গেলেন। প্রিয়াঙ্কার মা বাবা আর প্রিয়াঙ্কা ছোট্ট একটা বাড়িতে বসবাস করে প্রিয়াঙ্কা। তার মা বাবার একমাত্র সন্তান। প্রিয়াঙ্কার বাবার যথেষ্ট বয়স হয়েছে। তিনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, বর্তমানে রিটায়ার্ড আছেন, তাই বাড়িতেই থাকেন। আর এই মুহূর্তে প্রিয়াঙ্কা হলো তাদের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রিয়াঙ্কা তখন নিজের রুমে কোনো একটা কাজ করছিল, আর তখনই হঠাৎ করেই কলিং বেলের শব্দ শোনা যায়। প্রিয়াঙ্কার মা এসে দরজা খুলে দেয়। তাদেরকে চিনতে না পেরে পরিচয় জিজ্ঞেস করায় আশিকের বাবা নিজের পরিচয় দেন। আর তারপরেই প্রিয়াঙ্কার মা আশিকের বাবাকে চিনতে পারেন, কারণ তিনি শহরের বড় একজন ব্যবসায়ী। সেটা তো আপনাদেরকে আরো আগেই বলে দেওয়া হয়েছে, তাই ওনার নাম শুনলে সহজে যে কেউ চিনতে পারেন। পরিচয় পেয়ে প্রিয়াঙ্কার মা তাদেরকে ড্রয়িং রুমে নিয়ে বসতে দেন। প্রিয়াঙ্কার বাবা তখন ড্রয়িং রুমেই ছিল। আর তারপরেই আশিকের বাবা প্রিয়াঙ্কার বাবার সঙ্গে সবকিছু খুলে বলেন। সবকিছু শুনে প্রিয়াঙ্কার বাবা বলেন, দেখুন, মেয়ে বড় হয়েছে, তাকে তো বিয়ে দিতেই হবে, কিন্তু তারও তো মতামতের একটা ব্যাপার স্যাপার আছে। সে যদি কাউকে পছন্দ করে বা ভালোবাসে, কিংবা আপনার ছেলেকে যদি বিয়ে করতে না চায়, তাহলে আমি কি করতে পারি? দেখুন বিআই সাহেব, আমার ক্ষমতা সম্পর্কে আপনার খুব ভালো করে জানা আছে, তাই আমি শেষবারের মতো আপনাকে বলছি, আপনি নিজেই আপনার মেয়ের সঙ্গে কথা বলুন।
এবং আপনার মেয়ে যাতে এই বিয়েতে রাজি হয়ে যায় ঠিক সেভাবে কথা বলুন। প্রিয়াঙ্কার বাবা তখন সম্পূর্ণ বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারেন, কারণ বড়লোকদের টাকা পয়সা আর ক্ষমতার দাপট কোনোটারই অভাব থাকে না। তিনি যদি এই মুহূর্তে নিজের মেয়েকে আশিকের সঙ্গে বিয়ে দিতে রাজি না হন, তাহলে হয়তো তাদের খুব বড়সড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাই তিনি আশিকের বাবাকে বলেন, ঠিক আছে ভাই সাহেব, আপনারা বসুন, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলে নেই, তারপর আপনাদের জানাচ্ছি। দেখুন আঙ্কেল, আপনার মেয়ের সঙ্গে আপনি কথা বলুন, আর যাই করুন, আমরা যখন বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি তখন বউ নিয়ে তারপরে বাড়িতে যাব। সো আপনার মেয়েকে আপনি কিভাবে রাজি করাবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। প্রিয়াঙ্কার বাবা তখন চুপচাপ সেখান থেকে উঠে প্রিয়াঙ্কার রুমে চলে যান। দরজায় নক করার কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা এসে দরজা খুলে দেয়। সে তার বাবাকে দেখেই জিজ্ঞাসা করে, কি ব্যাপার বাবা, কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? না রে মা, সেরকম কোনো ব্যাপার নেই, আমি আসলে তোর সঙ্গে একটা ব্যাপারে কথা বলতে এসেছি। হ্যাঁ ঠিক আছে, সেটা না হয় বলো, কিন্তু তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ঠিক নেই। কি হয়েছে বলো আমাকে। অতঃপর প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে সবকিছু খুলে বলে। আর সবকিছু শুনে প্রিয়াঙ্কার রাগে মাথা একদম গরম হয়ে যায়। সে তার বাবাকে বলতে থাকে, বাবা, এই ফাজিলগুলোর সঙ্গে কি তোমারও মাথা খারাপ হয়ে গেছে নাকি? যেসব আবোল তাবোল কথা বলছো। আমি কেন এই ফাজিল মার্কা ছেলেটাকে বিয়ে করতে যাব? আমি কখনোই এমন কিছু করব না। সো প্লিজ আমাকে ক্ষমা করতে পারো। প্লিজ মা, এমনটা বলিস না। তুই যদি ওদের ছেলেকে বিয়ে না করিস তাহলে তোর এমন কোনো ক্ষতি করে বসবে, তুই আর সমাজে মুখ দেখাতে পারবি না। তাই বলে বাবা, এমন একটা কাজ আমি করতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। তুই আমাকে ক্ষমা করে দে মা, তোর জন্য আমি কিছুই করতে পারলাম না, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় আমার হাতে নেই। তাই আমি তোকে রিকোয়েস্ট করছি, এই বিয়েতে তুই রাজি হয়ে যা, তা না হলে হয়তো আমাদের খুব বড়সড় কোনো ক্ষতি হয়ে যাবে। সেরকম কিছু হলে আমরা আইনের আশ্রয় নিব, দেশে তো আইন রয়েছে, তাই নয় কি? আইন তো সাধারণ মানুষের জন্যই, তাই বলে আমরা এইভাবে অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না বাবা। মারে, তুই এখনও দুনিয়ায় কিছুই চিনিস না, জানিস না। চৌধুরী পরিবারে এই শহরে আইনের জন্ম দেয়, তাই তাদের সঙ্গে পেরে ওঠা এতটা সহজ কাজ নয়। তাই তোকে যেটা বলছি প্লিজ সেটা তুই মেনে নে। এই বলে প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে অনেক রিকোয়েস্ট করে। আর অবশেষে প্রিয়াঙ্কা তার বাবার রিকোয়েস্টে আশিককে বিয়ে করতে রাজি হয়ে যায়। কথা বলার 15 দিন পরেই তাদের বিয়ের ডেট ফিক্সড করা হয়। আর এর মধ্যে আশিক প্রিয়াঙ্কার সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করে নেয়। যদিও প্রিয়াঙ্কার এসবে কোনো আগ্রহ ছিল না, এত ছোট একটা ছেলে তার জামাই হবে এটা সে মেনে নিতেই পারছিল না। কিন্তু কি আর করা, ভাগ্যে যা আছে তা তো হবেই। তাই সবটা মেনে নিল। আর তারপরেই দুই পরিবারের সম্মতিতে প্রিয়াঙ্কা আর আশিকের বিয়েটা হয়ে গেল। আজ আশিক আর প্রিয়াঙ্কার বিয়ে ছিল। বিয়ের সমস্ত কাজ শেষ হওয়ার পর যখন প্রিয়াঙ্কাকে আশিকদের বাড়িতে নিয়ে যাওয়া হবে, তখন প্রিয়াঙ্কার বাবা আশিকের হাত দুটো ধরে কান্না করতে করতে বলেছিল, দেখো বাবা, আমার একটাই মাত্র মেয়ে, সেই ছোট্টবেলা থেকে অনেক আদর যত্ন করে মানুষ করেছি, তাই আমার মেয়েটা একটু বেশি বেখেয়ালি হয়ে গেছে, সব সময় রাগ দেখায়। তুমি প্লিজ আমার মেয়েটাকে একটু মানিয়ে নিও। আপনি চিন্তা করবেন না শ্বশুর আব্বু, আপনার মেয়ে আমার কাছে খুব ভালো থাকবে। আমি তো আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করছি, তাই আপনার মেয়ের সমস্ত দায়িত্ব আমার। আমি তো আমার কথা শুনে আশ্বস্ত হলাম। আমি বুঝতে পেরেছি তুমি আমার মেয়েকে ভালো রাখবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল, দুজনে খুব ভালো থেকো। এই বলে আশিক আর প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে তাদের বাড়িতে চলে আসে। আর তারপর সোজা আসে তাদের বাড়িতে। আশিকের ভাবি আজ নিজের প্রাণপ্রিয় দেবরের জন্য নিজের হাতে বাসরঘর সাজিয়েছে। রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আশিকের বড় ভাবি নিজেই দায়িত্ব নিয়ে প্রিয়াঙ্কাকে বাসর ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে বলল, তা ম্যাডাম, অবশেষে আমার কথাই তো সত্যি হলো, তাই না? আমার সঙ্গে চিট করা হয়েছে, তবে এর পরিণাম একদিন না একদিন ভোগ করতেই হবে। সে যখন সময় হবে তখন দেখা যাবে, এখন আগে তুমি আমার দেবরকে সামলে নাও। এই বলে আশিকের বড় ভাবি রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা রুমের ভিতর বসে বসে আশিকের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু আশিক কি আর সহজে রুমে আসে? এতদিন পর তার ক্ষত জিনিসটাকে হাতে পেয়েছে বলে কথা, তাকে একটু মজা তো দেখাতেই হবে। তাই সে বন্ধুদের সঙ্গে ছাদে বসে আড্ডা দিতে থাকে। আর এদিকে ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। প্রিয়াঙ্কা বসে থাকতে থাকতে একদম অসহ্য লেগে গেছে। ভারী শাড়ি গহনা এইসব করে মেয়েটা একদমই অভ্যস্ত নয়। আর সেই দুপুর থেকে এসব কিছু শরীরে রয়েছে, তার দম বন্ধ হয়ে আসছে। কিন্তু কিছুই করার নেই, সে এ বাড়িতে নতুন বউ, চাইলে এই সব কিছু খুলে ফেলতে পারবে না। রাত তখন 12:30 বাজে।
আর তখনই আশিক রুমের ভিতর আসে। তারপর যা হলো তা তো আপনারা দেখতেই পেলেন। তো ভিউয়ার্স, চলুন এখন বর্তমান সময়ে ফিরে আসি। সকালবেলা ভাবির ডাকে ঘুম ভাঙলো আশিকের। ভাবি দরজার বাইরে দাঁড়িয়ে দরজায় নক করছে আর আশিককে ডাকছে। কি হলো দেওয়ারজি, এখনো ঘুম ভাঙেনি? সকাল তো 9টা বেজে গেছে। বাড়িতে কত মেহমান আছে, আমি সবার জন্য নাস্তা বানিয়েছি। নাস্তা করবে না? আরে ভাবি, তুমি এতগুলো কথা একসঙ্গে বললে আমি কোন কথার উত্তর দেব? তাছাড়া নতুন বিয়ে করেছি, বউ রেখে ঘর থেকে বের হতে মন চাই নাকি? তাহলে আমরা সবাই মিলে নাস্তা খেয়ে নিয়েছি, আর তুমি শুধু তোমার বউকেই খেতে থাকো। আরে ভাবি, তুমি যে কি বলো না, তোমার একটু লজ্জা নেই? লজ্জা যদি তোমাদের না থাকে তাহলে আমি লজ্জা দিয়ে কি করব? যাই হোক, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাচতে গেলে চলে আসো। আব্বু আর তোমার ভাইয়া নাস্তা টেবিলে অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। এই কথা বলে আশিক প্রিয়াঙ্কাকে ঘুম থেকে ডেকে তুলল আর তারপর দুজনে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে চলে গেল। প্রিয়াঙ্কা সকালবেলা একটা লাল শাড়ি পরেছে, কারণ শ্বশুরবাড়িতে আজকেই তার প্রথম সকাল, আর প্রথম দিনই শাড়ি পরতেই হবে। প্রিয়াঙ্কা রুম থেকে বের হয়েই আগে তার শাশুড়ি রুমে চলে গেল। তার শাশুড়িকে সালাম করলো, আর তারপর তার শ্বশুরকে সালাম করলো, আর তারপরে নাস্তার টেবিলে সবাই মিলে একসঙ্গে বসে নাস্তা করছে। তখনই হঠাৎ করে আশিকের আব্বু বলে ওঠে, দেখো বৌমারা, আমার জীবন এখন স্বয়ংসম্পূর্ণ। আমি আমার দুই ছেলেকেই তাদের পছন্দের মানুষকে তাদের জীবন সঙ্গী বানিয়ে দিতে পেরেছি। এখন আর আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, তবে তোমাদের কাছে আমার একটা চাওয়া আছে। কথাটা শুনে আশিক, তার ভাইয়া, তার ভাবি আর প্রিয়াঙ্কা একে অপরের মুখ চাপাচাপি করছে। আর ঠিক তখনই আশিকের আব্বু আবারও বলতে থাকে, দেখো, আমার বাড়িটা বেশ কয়েক বছর ধরে প্রাণহীন হয়ে আছে। আমি চাই আমার বাড়িতে প্রাণ ফিরে আসুক। মানে তুমি কি বলতে চাইছো? কিছুই তো বুঝতে পারছি না, একটু খুলে বলো। আমি তোকে বলিনি হাত আরাম, আমি আমার দুই পুত্রবধূকে বলেছি আমাদের বাড়িতে প্রাণ ফিরিয়ে আনা দায়িত্ব তো আমাদের দুই বৌমারই রয়েছে। কথাটা শুনে প্রিয়াঙ্কাও কিছু বুঝতে না পারলেও আশিকের ভাবি কিছুটা আন্দাজ করতে পারে। তাই সে নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। কিন্তু ঠিক ওই মুহূর্তেই প্রিয়াঙ্কা বলতে লাগলো, আব্বু, আমি আপনার কথা বুঝতে পারলাম না। প্রাণ ফিরিয়ে আনা মানে আপনি কি বোঝাতে চাইছেন? বৌমা, আমি চাই এবার আমার বাড়িতে দুই ছেলের ঘরে ফুটফুটে দুইটা সন্তান আসুক, আমার জীবন সার্থক হোক। কথাটা শুনে প্রিয়াঙ্কার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে আর নাস্তা না শেষ করেই নাস্তার টেবিল থেকে উঠে দৌড়ে চলে গেল। আশিকের ভাবিও সেম কাজটাই করলো। আর তখনই আশিকের ভাই তার বাবাকে বলতে লাগলো, বাবা, তুমিও না মুখে কিছু আটকায় না। মেয়েটা আমাদের বাড়িতে নতুন এসেছে, আর আজকেই তোমার এই কথাগুলো বলতে হলো? তো কখন বলবো বল শুনি? বুড়ো তো হয়ে গেছি, কয়েকদিন পর না হয় মরেই যাব। এখন যদি নাতি নাতনির সাথে সময় কাটাতে না পারি তাহলে আর কখন সময় কাটাবো? এই বলে হাসতে হাসতে তিনি নাস্তা শেষ করে টেবিল থেকে উঠে চলে গেলেন। আর এভাবেই সেদিনের দিনটা কেটে গেল। রাতের বেলা, আজ কিন্তু রাত 10টা বাজতে আশিক রুমে চলে এসেছে। এটা দেখে প্রিয়াঙ্কা বলতে লাগলো, কি ব্যাপার সাহেব? আমি তো আপনার বিষয়টা কিছুই বুঝতে পারলাম না। আজ সকাল সকাল রুমে চলে এসেছেন, কাল বাসর রাত ছিল, তারপরও এত দেরি করিয়েছিলেন, কারণটা কি শুনি? কেন, সকালবেলা নাস্তার টেবিলে বাবা কি বলেছে শুনতে পাওনি? একদম না। আগে তুমি তোমার পড়াশোনা শেষ করো, একটা চাকরি বাকরি কিছু করো। আমাদের বাচ্চা আর তুমি কি একসাথে পড়াশোনা করার ইচ্ছা আছে নাকি? প্রয়োজন হলে তাই করব। তাছাড়া ওটাও কিন্তু মন্দ হবে না। বাবা ছেলে একসঙ্গে পড়তে বসবো, আর তুমি আমাদেরকে পড়াবে। এই বলে আশিক প্রিয়াঙ্কার দিকে এগোতে শুরু করে। আর এটা দেখে প্রিয়াঙ্কা বলতে থাকে, এই না বলছি, একদম এমন কিছুই হবে না। যেখানে আছো ওখানেই থেমে যাও। কিন্তু কে শুনে কার কথা? আশিক প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিল আর রুমের লাইট অফ করে দিল। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যেরকমটা ভাবছেন সেরকমটাই হয়েছে। অন্ধকার রুমে আমি আর কিছুই দেখতে পাইনি। আপনাদের মতো আমিও দেখার অপেক্ষা করছিলাম, কিন্তু কি করব, সেটার আর সৌভাগ্য হলো না। তো চলুন, এখন আর এখানে থেকে কি করব, এবারের মতো এখান থেকে বিদায় নেই। পরবর্তীতে না হয় নতুন কোনো ভালোবাসার গল্পে আবারও আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের এই গল্পটির মধ্য দিয়ে আপনাদেরকে একটু হলেও ভালো লাগা উপহার দিতে পেরেছি। আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সমাপ্ত।